কাশ্মীর থেকে এসেছি একটা হারিয়ে যাওয়া মেয়ের কথা বলতে। আমার মেয়েটাকে আপনারা মনে রেখেছেন কি? কাশ্মীর কি গলি আসিফা পার, বয়স 8 বছর। কাগজে জাতিতে আমরা গুচ্ছ মানে যাদব। 10 জানুয়ারি 2008 আমার আসিফাকে ছিল আমাদের গ্রাম কাটোয়ার কাছের জঙ্গল থেকে আমাদের এই পোষা ঘোড়াগুলোকে ঘরে ফিরিয়ে আনতে। বাবুজি ঘোড়াগুলো এসেছিল, কিন্তু আমার আসিফা আর ফেরেনি। আসিফা 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 বাবুজি বলে জঙ্গল বস্তি ময়দান সব আমরা সাথে করে করতে আমরা সেটাকে করতে আমরা লাগলাম। পুলিশে কমপ্লেইন করলাম, পুলিশ আমাদের শুরু করলো। আসিফা 17 জানুয়ারি সকালে খবর দিল আসিফার মোড়া দেহটা পাওয়া গেছে আমাদের বাড়ি থেকে ঠিক 500 মিটার দূরে একটা টবের মধ্যে। শুনছিলাম তার বয়স 8 বছর, রিটায়ার্ড সরকারি অফিসার, আর সাথে ছিল তার পুলিশেরই বাবুজি পুলিশের আদালতে নিয়ে যাচ্ছিল যুবকদের কালা কোটগুলো পরে খেয়াল থেকে জনগণকে ছাড়াবার জন্য দেশের পতাকাকে বিরাট মিছিল করলো। এটা প্রচার হলো, গোটা দেশ জানলো আমাদের কাটোয়াতে কি হয়েছে। থেকে নেতারা আসলো, ক্ষতিপূরণ দিতে চাইলো, বললো নাকি আমাদের ব্যয় পাঠিয়ে দেবে। তারপর সবটা ছেড়েই মামলা ছিল সবাই সবাই চোখের সামনে দেখে মেয়েটাকে হতে গেল মনে পড়ছে না? আমি আরেকটু আমার মেয়েটার গায়ে সব জামা কাপড় দিয়ে
মারছে, কিন্তু পারছেন কাউকে ভুলে গেছেন। স্বাভাবিক, আমার মেয়েটাও যে ঝাপসা হয়ে গেছে, আর এই ঘটনাটাও ঝাপসা হয়ে গেছে। এরা চারজন মিলে একসঙ্গে দল বেঁধে আমার মেয়েটাকে চরম অত্যাচার করেছিল। কদিন আমার মেয়েটার পচা গলা দেহটা উদ্ধার করেছিল পুলিশ। 27 নভেম্বর 2019 সালে বান্ধবীর বাড়ি থেকে স্কুটি নিয়ে বেরিয়ে রাঙ্গারেটি টোল প্লাজার খানিকটা আগে হঠাৎ স্কুটিটা আচমকায় থমকে যায়। এই রাত তখন 10 থেকে 10:30 হবে। হায়দ্রাবাদ বেঙ্গালোর জাতীয় সড়কের ওপর টোল প্লাজার কাছাকাছি সার অনেকটা গাড়ি থাকে সবসময়। স্কুটি আটকে দেখে ওকে সাহায্য করার জন্য 4জন লোক এগিয়ে আসে। পেশায় আমার মেয়ে ছিল একজন ভেটেরিনারি ডাক্তার, মানে পশুদের চিকিৎসক, কিন্তু ওই নরম পশুদের ও চিনতে পারেনি। ওরা ওকে সাহায্য করার আশিরায় স্কুটির চাকার হাওয়া বের করে দেয়। তারপর কাছেই হাওয়া ভরার ব্যবস্থা আছে বলে স্কুটিতে খেলতে খেলতে সার দানাটাকে পাকিয়ে রাস্তা থেকে আড়ালে নিয়ে যায়। আমার মেয়ে ওদের সঙ্গে একটু ইতস্তত করছিল, কিন্তু আর তো কোনো উপায় ছিল না। এরপর ওই ট্রাকগুলো আড়ালে গিয়ে ওদের মধ্যে কয়েকজন মিলে ওকে প্রায় সাইকেলে করে পাশেই দপ্তর দিয়ে নামিয়ে আনে আন্ডারপাসের মতো একটা জায়গায়। এরপর ওর কাপড় ছিঁড়ে ওর মুখে ঠুকে দেয় ওরা, চিৎকার করা পুলিশের পাঠিয়ে আমার মেয়েটা একে একে অনবরত অত্যাচারে ওরা আগে আছে কামড়ে ইচ্ছা পশুর মতো যেন চিবিয়ে নিয়ে বেঁচে যায়। একসময় আমার মেয়েটা জ্ঞান হারিয়ে গেলে। তারপর খবরের কাগজ বলছে আগুনের ধ্যান মাথা বলা শরীরটাকে ওরা ট্রাকে করে তুলে নিয়ে গিয়ে কয়েক কিলোমিটার দূরে একটা ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। টোল প্লাজার সিসিটিভি ফুটেজ থেকে আর মেয়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন থেকে পুলিশ ওদের 4জনকে গ্রেফতার করে। তারপর খবরের কাগজ থেকে জানা যায় পুলিশের 4জন ধর্ষককে অপরাধ করে নিয়ে যখন ঘটনার পুরো নির্মাণ করার চেষ্টা করে, সেই সময় ওদের মধ্যে থেকে 2জন পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালাতে চায়। পুলিশকে লক্ষ্য করে তারা আবার গুলিও ছোড়ে। পুলিশের পাল্টা জঙ্গি গুলিতে এনকাউন্টার 4 মারা যায় ঘটনাস্থলে। কিন্তু আমি আজ অব্দি বুঝতে পারিনি অপরাধীরা বেওকুফের মতো এভাবে পুলিশের এনকাউন্টারে কেন মারা গেল। এত দ্রুত এত কিছু ঘটে গেল কিসের জন্যে? জনগণের চাপে? কিন্তু শেষ প্রশ্ন, আজকে সব ঝাপসা হয়ে গেছে। আমার মেয়েটা নিজেই ঝাপসা হয়ে গেছে। শুধু কয়েকটা মাত্র আওয়াজ ভেসে আসছে সমস্ত প্রশ্নের সামনে। গুলির শব্দ শুনে চমকে উঠলেন নাকি? আপনারা উঠি না, আমি মনে করে মানুষ তো গোলাগুলি বন্দুক রাইফেল মিলিটারি বিদ্রোহী এইসব নিয়ে যাচ্ছি দিন প্রতিদিন। 2004-এর 11 জুলাই আসাম রাইফেলসের একজন জওয়ান মনে করে আমার বাড়ি থেকে ঠান্ডা করে আমাকে গ্রেফতার করে। মনে আছে সেই ঘটনা? আমি মনে আমার মা বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে মনে আমার বুলেট বৃদ্ধ অভিজ্ঞতা দেহ করেছিল। ওকে প্রবল অত্যাচার করে ধর্ষণের পর গুলিতে চাঁদা করে দেওয়া হয়েছিল। মনে পড়ে
দিয়ে এগিয়ে যেতে বলি আর 30-35 মিটার পিছন থেকে তাকে অনুসরণ করতে থাকি। তখন মজাটা অনেক মজার দৌড়তে আরম্ভ করে, পালানোর চেষ্টা করে। কাজ কমান্ডার চিৎকার করে তাকে প্রথমে দাঁড়াতে বলে। মনে আমার রাতে দৌড়তেই থাকে, জোর জোর বাইরে ওপেন করে গুলি বিদ্যায় মারা যান। তাও যাও মনে আমা অথচ ঘটনাস্থলে বন্দুকের গুলি করে খালি কার্তুজ পাওয়া যায়নি, কোনো রক্তপাতের চিহ্ন সেখানে ছিল না। পাল্লার এই বিবৃতিতে যথেষ্ট অসঙ্গতি রয়েছে। বর্ণনা পালাতে আরম্ভ করলে বাহিনী কেউ কারো থেকে দৌড়ে তাকে ধরবার চেষ্টা করলো না, শুধুমাত্র যেটা আপনি দিয়ে সরাসরি গুলি চালিয়ে হল তা হলো সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট অনুযায়ী মর্মাঘাতী গুলি করা হয় তা করা হয়েছিল খুবই ক্লোজ রেঞ্জ থেকে। বড় তখন শায়িত অবস্থায় ছিল, অর্থাৎ কিনা মর্মাকে অন্য কোথাও মেরে এনে তারপরে ওইখানে ফেলা হয়েছিল। মৃত্যুর আগে গণধর্ষণ করা হয়েছিল বলে ফরেন্সিক বিভাগের প্রমাণ পাওয়া গেছে। মনোরমার মৃতদেহ পাওয়ার পর 12 জুলাই থেকে গোটা মণিপুরে 48 ঘন্টার হরতাল চালানো হয়। জায়গায় জায়গায় মনোরমার জন্য ন্যায় বিচার চেয়ে প্রতিবাদ আন্দোলন শুরু হয়। 15 জুলাই গোটা দেশের মিডিয়ায় মনোরমার হত্যাকাণ্ড নিয়ে ঝড় ওঠে, কারণ সেই দিন মণিপুরের মায়েরা একত্রিত হয়ে আসাম রাইফেলসের হেডকোয়ার্টারের সামনে মিছিল করে যায় এবং নিজেদের গায়ে সমস্ত পোশাক খুলে ফেলে পুরো মহিলাদের চিৎকার করে বলেছিলাম, আয় আয় রে সেনা, আমাদের গঠন কর, আমাদের চিনে রাখা, আমাদের মেয়েদের কাছে এবার আমাদের খা। হামজা মনোরমার গুলিবিদ্ধ দেহটি অটোপসির পর অন্তিম সংস্কারের জন্য তার পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা হয়, কিন্তু তার পরিবার সেই দেহ নিতে চায়নি। যতক্ষণ না পর্যন্ত আসাম রাইফেলসের অপরাধীরা গ্রেফতার হচ্ছে ততক্ষণ পর্যন্ত মনোরমার শেষ কৃত্য করতে রাজি ছিল না তার পরিবার। অবশেষে 24 জুলাই 2004 মণিপুর সরকারের নির্দেশে রাজ্য পুলিশ মনোরমার মৃতদেহটি সৎকার করে। আসাম রাইফেলস বাহিনীর যে সেনারা সেই রাতে আমাদের বাড়িতে এসেছিল তাদের অত্যন্ত দ্রুততার সাথে মণিপুর থেকে ট্রান্সফার করে দেওয়া হয়। আর কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয়, আপকা আইনের আওতায় হওয়া কোনো অপারেশন নিয়ে রাজ্য সরকার এখনো তদন্ত চালাতে পারবে না। একটা রাষ্ট্র মিলিটারি বুটের তলায় ঝাপসা করে দিল আমাদের মেয়েটাকে। এরকম হাজারটা কিস্সা শুনাইতে পারি, সে শুনতে শুনতে রাত পার হয়ে যাবে। তো বুঝলেছি না আপনাদের মতো ভদ্র মানুষ, পড়ালেখা করা মানুষ তো না, নিজেদের কথা সাথে খানা হবে দিলেন বলে না, আমার নামাজ আপনি খাইলেন তো আমার সাথে নামাজ হালাল করবে, নামাকে ইচ্ছা তো নিভাইবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে লো জি বাসা, আজ তো খুশখবরি হয়ে গেল, আজ তো রোটির সাথে গোস্ত মানে মাংস হবে। আমাদের দলে অনেক মাংস জোগাড় করে, আজ তো রুটি মাংসে ভোজ হবে বাসা। কি মুখ একটু বাড়িয়ে গেল নাকি? মাংসের কথা শুনে সবার ভুলে গেছে, কথা শুনলে সবার ভুলে গেছে, জবরদস্ত হয়ে যায়। মুরগি কি বকরি গাই কি সুয়ার সাপ বাচ্চার মেয়ে কি চুয়া, আরে কিছু মাংস বলেই হলো, খানা জমে যাবে না, তখন কোনো বিচার করবে না। বিভক্ত ঠেলে উচ্চ তুমি সারা বেড়ে দাঁড়ি, আরে তো উচ্চ মার সাত পাশে চুরবি কুহার কাহার सबका सब उत्तर प्रश्न दिवस में रहने वाला बस करे खातिर इला तो सबका धर लेवे हमें जान का काम है।
ময়না তদন্ত বলে তার রিপোর্টে জালিয়াতি এই সপ্তাহে একেবারে বাধা সব অপরাধীদের মাথার উপর যদি রাজনীতির ছাতা ধরা হয় তাহলে তো কাশ্মীরের কাঠমাও কিংবা উত্তরপ্রদেশের হাসপাতাল বা পশ্চিমবঙ্গের কান্দন অপরাধীদের কারণ শাস্তি হয় না। সরকার এমন একটা চক্রব্য বানায় যার সামনে জ্ঞান রেটার ঘটানো হয় কিনে সম্পূর্ণ চাপসা হয়ে যায়। আর আপনারা গণ্যমান্য চলে যান, আপনারা এই গল্প মনে রাখেন। একটার পর একটা ঘটে যাওয়া অনবরত কেস। দেখুন এখানে আমরা সবাই পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ নানা জায়গা থেকে এসেছি। আমরা মিলে গেছি একটাই ব্যথক না না ব্যথা খুবই নগরী কথা বাবু। ও সব শোনাতে চাই রিলস দেখার মতো আঙুলেরা খোঁজার পরে খবর চলে যাচ্ছে। সবাই সবাই শুধু আনন্দ চাই, ফুর্তি চাই, মস্তি চাই। তবে তাই হোক আমরা মহামাজ রেখেছি আর সবার জন্য। আর তারই ফাঁকে ফাঁকে দু চারটে কথা যদি আপনাদের স্মৃতি লেগে ওঠে তারই বন্দোবস্ত। রুটি মাংস পৌঁছাবে। আসুন আসুন সবাইকে দাও মেরে গুছিয়ে अतिथि देव भव। बजरे की रोटी उड़द की दाल में पधारो मारे घर जी आवड़ी मेहमानड़ी जो होई मारे बस की सोही ही छाड़ दियो खाना परोस दियो जी पानी दियो प्यास दियो थारी थकान रखो मारो चौबारे पे खाओ पियो ठारे रहियो बतियाओ घर चैन से मारी तो बात पुरानो जानो मारी कोई सोच नया सीखो सुनाओ जलदार में छोटी पर खातिरदार आवे बच्चे आओ सिखाओ जी हमारा भाग भरो करने बजरे की फल को रोटी उड़द की दाल में बनाओ मारे घर जी आवड़ी मेहमानड़ी जो होई मारे बस की सोही की छाड़ दियो खाना परोस दियो जी पानी दियो प्यास दियो थारी थकान रखो मारो चौबारे पे खाओ पियो ठारे रहियो बतियाओ घर चैन से मारी तो बात पुरानो जानियो तू जानियो थारी कोई सोच नया सीखा होती सुनाओ दरियार घर छोटी पर खातिरदार आवे मन में आओ जी खाओ जी और मारा भात भरो तन्ने। माननीय ভদ্রজনেরা মারি তো বাত পুরানো জানিও তো জানিও আমাদের যত কথা শুনলেন আপনাদের তো আগে থেকে জানা ছিল তাই না? তাই আমরা আপনাদের কথা শুনতে চেয়েছিলাম। থারি কোই সোচ নেই সিখা হোতি শোনাও। এটা আপনাদের মুখে কোনো রাগ নেই। আপনারা কি ভাবছেন আপনারাই জানেন। আমরা ঠিক করেছি আমাদের হাল আমাদেরই ফেরাতে হবে। আমরা ঝাপটা থাকবো না, আমাদের মেয়েরাও আর ঝাপটা থাকবে না। কিসের লজ্জা? ধর্ষণ করে মেয়ে ঝুলে দেওয়ার ফলে লজ্জা জায়গা কোথায়? কেন মুখলো কথা হবে মেয়েদের? আর অপরাধীরা রাজনীতির ছলটা করিতে সারাকে ঘুরে বেড়াবে সবার চোখের সামনে। আমরা থাকবো না ঝাপটা। কলকাতার আর্জিকর মেডিকেল কলেজে নাইট ডিউটি করতে গিয়েছিলাম। তার গ্র্যাজুয়েট মার্ডার হয়ে গেলে তার নাম পরিচয় সবই আমরা প্রকাশ্যে এনেছি। অনেকে হলো অভয়ানী ভয়ানী গল্প স্বল্প। সেই হতভাগা মেয়েগুলোর নাম পরিচয় কিছুই আর গোপন রাখা হবে না, রাখতে দেব না আমরা। কেউ বলছে রাস্তার ধারে ফাঁসিতে ঝুলাও, কেউ বলছে খোঁজা বানিয়ে ছেড়ে দাও, কেউ বা বলছে গণতলায় করে মেরে ফেলো, কেউ আবার বলছে এনকাউন্টার করে মেরে দাও। আরে কাকে মারবো, কতজনকে বা মারবো? তাতে কি চলে যাবে সমাজ থেকে এরকম মেয়েদের উপর জানোয়ারদের মতো আক্রমণ? তাই ঝাপঝাপ থাকবে না মেয়েরা। দেখো সবাই ওই মুখগুলোতে যদি মিল খুঁজে পায় নিজের মেয়ে, ওই নামগুলো যদি মিলে যায় নিজের মেয়ের সাথে, তাদের যদি মেনে নেওয়া দেখানো কমে আছে ওঠে। আমরা মায়ের পথে নেমেছি, অন্ধকারে দখলিতে নেমেছি। দেখতে চাই অন্ধকারে লুকোনো রয়েছে কোন পশু। এবারে দেখতে চাই বাপেরা কবে নামবে রাস্তায়। যদি এখনো মুখ বুঝে শেষ হয়ে যাবে তাহলে মেয়ের বাপ হওয়ার হক কারোর রাখবো না। আর রুটি লাগবে, ওই মাংস লাগবে আর একটু ও দিয়ে সব লাগানো জি পেশার খানা পালো তো সে আর্থিক্যাল দেশটা লাগবে ঘটে না। আমি যেখান থেকে এসেছি সে গ্রামের নাম হলো জিলা পাটিয়া, পাঞ্জাব আর হরিয়ানার সীমানে একটা ছোট ফুল।
বেশিরভাগ লোকই খেতিবাড়ি করে, পড়াশোনা করে না তেমন। তো সেই গ্রামেই আমি একটা আজুবাকে পয়দা করেছিলাম। আজুবা কেন বলছি দেখবে? মজিদে, ও মজিদে, আমার হাতে চলে গেছে, জল ঢেলে দিয়ে দাও তো। এই কি রে? রাতে কোটা কি করছিস রে? দেখে আবার একটা বই নিয়ে এসেছিস। এই মজিদারের কামারি করে দেখে তোকে আমি বারণ করেছিলাম না ওখানে যেতে। এত এসে তোর বই পড়া বল কি করেছে? কোথা করে রাখিস আজ? এই স্নান করেছিস? জামা দিয়ে স্নান করেছিস? দেখো কেমন জোয়ানরা হেলে দিয়ে পালালো। কেমন হারামি লোকজন চারপাশে। একটা বাচ্চা দেখে দুটো পুরনো বই দিতে দাম আদায় করে নিয়ে সরে যাবে। শালা সবুজ। মজিদে, ও মজিদে, এটা কি হ্যাঁ? তোর বাপ চাচা কাউজির সাথে ঝগড়া ঝামেলা করে তোমাকে স্কুলে পড়তে দিলাম। সাইকেল কিনে দিলাম, নিজের চুরি বেঁচে। এসব করার জন্য পড়াশোনা শিখে লাইক হয়ে দিস। ছেলেদের সাথে পাঙ্গারিস। ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে সুসু বলে তুই তাদেরকে পাগল ছুঁড়ে মারিস। ওরা খেলে ফেলবে। লটা নাই বাঁধিয়ে লটা। এরকম প্যান্ট খুলে দিয়ে এসেছিল তোর দিকে। জানিস না ঘুরতে পারলে কি করতো? কোনো ভয় নেই। নীলি রাজগঞ্জের কিচ্ছু লাগবে না। আমার বললে কি করবে জানে? ভিডিও বেবে कोई माया तेरे प्रेशर बना दिया, नुकसान पहुंचा दे, हिम्मत नहीं कर सकता। কি বলি বলুন তো? দিনকাল ভালো নয়, সঙ্গে চলতে চান না। সে তুই আইপিএস অফিসার হতিস বলে কি হয়েছে? তো মেয়ে মানুষ, তোর বিয়ে হবে, সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, সবসময় আমার হিসেবনা বলে চলবে? আপনারাই বলুন। মজিদে, ও মজিদে, 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 ও এসপি সাহেবা, মজিদে। জানেন তো আমার মেয়ে যত লাইফ হয়ে যাবে কেন আমি দুবার না দিলে আমার কাছে ছুটে আসি, এরকম কখনো হয়নি। কিন্তু একদিন আমার মজিদাকে ডেকে গেছিল, আমার মজিদে না সারা ছিল না, আমার কাছে আসছিল না। সবাইকে জিজ্ঞেস করলাম কেউ কিছু বলতে পারছিল না মজিদে গেল কোথায়। তখন একজন নির্বাচনী পুলিশ কর্তা বিলকুল গায়েব হয়ে গেল। এত সরকারি অফিসার, এত সিকিউরিটি, এত দপ্তর, কেউ কিছু জানে না। মজিদের বাবা আমাকে বলেছিল তোর মেয়ে ডাক্তার ছেলের সাথে বাবা নিয়েছে, ওরাই ওকে খতম করেছে। আমি বললাম লাস্ট অবধি বলছে মা বলে বেশি তো নাকি মজিদ সিং কর জিল্লা আপনার ভাই কো কাজপুর। আমি মজিদ থেকে বুঝতে পারলাম একজন লেডি করছে বলে আমাকে ছোট ছোট কিছু সূত্র দিয়েছিল। সেই সূত্র অনুযায়ী কোথাও বুঝে পেলাম মজিদের একটা কথা বল, কোথাও একটা পা পেটের নিচে পড়তে যেখানে পেলাম দেখে একটা লোহার পড়তে ধরা লোহার ঢোকানো রয়েছে তার ভেতর। দেখেই বোঝা যাচ্ছিল ওকে মারার আগে ওর ইজ্জত নিয়ে কি কি করেছে ওরা। ওরা থেকে পেটো কি খানিকটা টুকরা পেল, সবগুলো টাকা করার মতো ফাইভ করে কেটে চল পুরো শরীরটাকে। বুকের মাংস কুমড়ে গিয়েছে, ওটা তো ফাইভ করে পড়ে গেছে। ওটা ছিল কোনো জন্তু কামড়ে গিয়েছে বুকের মাংস। মাথাটা থেকে পেলাম খোলা, আরেকটা খেতে দিয়েছে, একটু খোলা, ছোটটা খোলা। कोई मायदा पुत्र मैंने परेशान करा दिया, नुकसान पहुंचा दी, हिम्मत नहीं कर सकता। মজিদের সব শরীরের টুকরোগুলোকে এক জায়গায় জড়ো করলাম। দেখলাম বেশ অনেকটা মাংস হয়েছে।
ছিল তো আমার মেয়েটা। সারাদিন ঘরের দরজা বন্ধ করে ওর মাংসগুলোকে আমি আরো ছোট ছোট করে কাটলাম, হাড় গোড় আলাদা করলাম, সেগুলো খেতে দিলাম কুত্তাদের, আর বাকিটা দিয়ে ছায় ছায় করে রান্না করলাম এই সাজা চুলার লেগে। সবাইকে ডাকলাম, যে গवाई খালার রহিমদার, সরদার মেহপাল সিংহের লন্ডা, জিলা সব পুলিশ কাটা পঞ্চায়েত সবাইকে। আপনাদেরও সাজা চুলায় রুটি মাংস সবাই খুব মজা করে খেলো। সবার কাছে বিক্রি করে আমার মসজিদের খোঁজ সবাই মজা দিল জানেন। মক্কা রান করার তাই না? আমার মসজিদের কি খুঁজে বার করবেন কিরা? মসজিদে ও মসজিদে मस्जिदे ओ मेरी शेरनी प्रिंसिपे আরে আরে পাটা রুটি পড়ে আছে, তুই যা টুকরো মাংস দিয়ে যা। মসজিদে ও মসজিদে সেই মোবারকে হেরো আজি তোরে দুঃখের রক্ত শিখা হবে না শহীদে ধর্মে রহিতে আছে সে ভাগ্যে লেখা। এই দুঃখ বহন করো মোর মন, শোনো রে একের ডাক, যত লাজ ভয় করো করো জয়, অপমান দূরে থাক, দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লভিবে কি বিশাল প্রাণ, পোহায় রজনী জাগি সে জননী বিপুল মিলে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হ্যাঁ, বিদ্যালয়ের পক্ষ থেকে, নির্দেশকের পক্ষ থেকে সবার কণ্ঠস্বর কেড়ে নিয়ে আমি বলছি, যারা থিয়েটার নিয়মিত করেন তাদের কাছে আমরা একটা জিনিস পৌঁছতে চেয়েছিলাম। এই থিয়েটারের ভাষায় আমরা একটি বিষয়কে সংযোজন করেছি খুব সচেতন ভাবে, সেটা হচ্ছে মাংসের গন্ধটা। থিয়েটারের ভাষায় আলো কাজ করে, আবহ কাজ করে, মঞ্চ কাজ করে, থিয়েটারের ভাষায় পোশাক কাজ করে, রূপসজ্জা কাজ করে, এই নাটকে মাংসের গন্ধ কাজ করে এবং বিশেষ অর্থ সহকারে কাজ করে। যে মাংসটা আমরা ভাগাভাগি করে নিচ্ছিলাম, সে মাংসটা মসজিদের মাংস কিনা সে নিয়ে না হয় আমরা আলোচনা করবো, কিন্তু এমন মাংসাশী মানুষেরা যখন চারপাশে, তখন মঞ্চ থেকে পথ আমাদের রাস্তা খুঁজে নিতেই হবে। বিশ্বাস করুন, এই নাটক আমি তৈরি করিনি, এই নাটক এই মেয়েদের তৈরি করা। ওরা নিজেরা ভেবেছে কি বিষয় নিয়ে নাটক হবে, কিভাবে সেটা গড়ে উঠবে। আমি কেবল তথ্য সংকলকের কাজ করেছি, তাকে জুড়েছি। মহড়া পরিচালনা, বাকি সামগ্রিক প্রয়োগ সমস্ত কিছু শর্মিষ্ঠা ভেবেছে। এবং সবচেয়ে বড় কথা, জ্যোৎস্নাময়ী গার্লস হাই স্কুলের সঙ্গে যত বছর ধরে থিয়েটারে কাজ করছি, এত চমৎকার সহযোগিতা পেয়েছি ওদের দিদিমণিদের তরফ থেকে, ওদের পরিচালক বর্গের পক্ষ থেকে। আমাদের থিয়েটার করবার আগ্রহ আরো বেড়ে বেড়ে যায়। আর যায় তো আরেকটা লোভে, যে লোভে ঋত্বিকের সঙ্গে, ঋত্বিকের ফেস্টিভ্যালে আমরা প্যাশনেট পারফর্মার্স দায়বদ্ধ থাকি অন্তত একটি ভালো প্রযোজনা মঞ্চে নিয়ে আসার। সেটা হচ্ছে আমার পরের প্রজন্ম থিয়েটারকে জানুক, ভালোবাসুক, মঞ্চে আসুক, আমাদের সাথে যুক্ত হোক। সেই ইচ্ছে নিয়েই ওদের সঙ্গে প্রতি বছর কাজ করি। এক সময় সৃজন সেনা থেকে পাঠ্যনাট্যের আয়োজন হতো, তখন মঞ্চে আমরা থাকতাম, দর্শক আসনে থাকতো ছাত্রছাত্রীরা। ঋত্বিক ঠিক এই মডেলটাকে উল্টে দিয়ে যে জায়গায় নিয়ে এসছে, যদিও খুব চিরাচরিত মডেল, তবু মঞ্চে ওরা আর দর্শক আসনে আমরা নাট্যকর্মীরা, এর চেয়ে প্রাপ্তির জায়গা কিছু নেই। আমি আমার সন্তানদের দেখছি আমাদের মশালটা, এই টর্চটা এগিয়ে নিয়ে যাচ্ছে। ঋত্বিককে হাজার হাজার স্যালুট দিয়ে বোধ হয় এই ঋণ শোধ করতে পারবো না। যতদিন এই নাট্য উৎসব হবে ততদিন অন্তত এই যদি একটু মিউজিক বাজানোরও সুযোগ পাই, এই নাট্য উৎসবের সঙ্গে কোথাও না কোথাও যুক্ত থেকেই যাব। এই বাঞ্ছা নিয়েই আবার ফিরে আসবো ঋত্বিকের ফেস্টিভ্যালে।
স্কুল নাটকের ফেস্টিভ্যালে নতুন কোনো প্রযোজনা নিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, এতখানি ভালোবাসা দিলেন বলে আজ আরেকটি মিছিল শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের প্রাক্তনীরা আয়োজন করেছেন। আপনারা চাইলে এই নাট্য সমাবেশের পরে আমাদের সঙ্গে এই মিছিলে যোগদান করতে পারেন। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। আর তাই চলুন মঞ্চ থেকে কথা